বাগেরহাট ১ এবং ২ এ ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আমরা এবার সরাসরি বাগেরহাটে যেতে চাচ্ছি। মোল্লা মাসুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলেন যে আপনার বাগেরহাটে তো 4টি সংসদীয় আসন, এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। একজন স্বতন্ত্র প্রার্থী যিনি আগে বিএনপি করতেন, তিনি 3টে সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন, যেখানে তারেক রহমান নিজেও মাত্র 2টি আসন থেকে নির্বাচন করছেন। একমাত্র ব্যক্তি সেলিম সাহেব কিনা আমি জানি না সারা বাংলাদেশে যে 3টি আসন থেকে নির্বাচন করছেন এবং বিদ্রোহী, বিএনপির বিদ্রোহী এই হিসাবে নির্বাচন করছেন। তাই উনি এলাকায় জনপ্রিয় মানুষ এবং দানশীল মানুষ, আমরা জানি। এলাকার ডেভেলপমেন্টে, উন্নয়নে ওনার বিশেষ ভূমিকা আছে। তো এই ওনার প্রার্থিতার কারণে ওই এলাকার নির্বাচনের সমীকরণে কোনো পরিবর্তন আসছে কিনা, বিএনপির ভোট ভাগাভাগি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিনা, এই পরিস্থিতিটা যদি একটু জানান। আপনি যেমন বলতেছিলেন, বাগেরহাটে 4টি সংসদীয় আসন এখন। আমাদের আপু বলছিলেন যে 3টে ছিল, হাইকোর্টের নির্দেশনায় 4টি আসন বহাল হয়েছে এবং 4টি আসনে বিএনপি এবং জামাত মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি বাগেরহাট 1, 2 এবং 3 এই 3টি আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি, উনি সাবেক সদর আসনের সংসদ সদস্য, উনিও নির্বাচনে অংশগ্রহণ করতেছে। সেক্ষেত্রে তিনি যে সকল আসনে নির্বাচন করছে তার ভিতর বাগেরহাট 1 এবং 2 এ ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে বাগেরহাট 1 হচ্ছে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে সে হচ্ছে কপিল কৃষ্ণ মন্ডল। উনি হচ্ছে মূলত বিএনপি প্রার্থী, কিন্তু উনি হচ্ছে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আছে তার সারা মানে দেশের সাধারণ সম্পাদক। পাশাপাশি জামাতের আছে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এবং বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। পাশাপাশি এম.এইচ সেলিমও উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাগেরহাট 1 আসনে। এখানে অবশ্য একটা ফ্যাক্টর হচ্ছে বাগেরহাটে 1 আসনে বিগত সময় দেখা গেছে বিগত যত নির্বাচন হয়েছে সবসময় আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। শুধুমাত্র 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির একজন নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। আর এক্ষেত্রে এবারের নির্বাচনে দেখা যাচ্ছে এখানে ইসলামী ঐক্য জোটের প্রার্থী নাই। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেক্ষেত্রে এখানে যে অবস্থা নির্বাচনে, তাতে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ ঘোষ, সে যেহেতু আগে আওয়ামী লীগের একটা ইউনিয়নের সভাপতি ছিল এরকম অভিযোগ আছে, সেক্ষেত্রে তার আওয়ামী লীগের সাথে সখ্যতা আছে। পাশাপাশি আওয়ামী লীগের বেশ কিছু ভোট সে পাবে। সেক্ষেত্রে কপিল কৃষ্ণ ঘোষ সে বেশ এগিয়ে আছে নির্বাচনে দৌড়ে। পাশাপাশি এম.এইচ সেলিম, উনি যেহেতু বাগেরহাট সদর আসনে এমপি থাকাকালীন এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করছিলেন, সেক্ষেত্রে পার্শ্ববর্তী আসনের লোকজন তার প্রতি বেশ আকৃষ্ট হয়েছে যে তাকে নির্বাচিত করলে হয়তো বা ভোট দিলে উন্নয়ন হতে পারে। এবং সে আশ্বস্ত করছে জনগণকে বিভিন্ন সমাবেশে, পথসভায় যে ব্যক্তিগতভাবে উন্নয়ন করবে এরকম বলতেছে। আর এই আসনে জামাত মূলত এবছরই নতুন নির্বাচন করতে, প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে আসনে। জামাত ইসলামী এখানে ভালো একটা অবস্থানে আছে, বিশেষ করে ফকিরহাটে, যা মাঠ পর্যায়ে দেখা যায় ফকিরহাটে জামাতের একটা অবস্থান ভালো আছে বলতেছে। পাশাপাশি যেহেতু তার বাড়ি আবার চিতলমারিতে, সেক্ষেত্রে চিতলমারি এলাকায়ও হিন্দু অধ্যুষিত এলাকা হলেও সেও বেশ কিছু ভোট পাবে। সেক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে এখানে ত্রিমুখী লড়াই হবে। সেক্ষেত্রে এখনো ভোটের দৌড়ে আসলে কপিল কৃষ্ণ মন্ডলী এগিয়ে আছে এরকম সাধারণ ভোটারদের সাথে কথা বলে পাওয়া যায়। আচ্ছা, আমরা যদি বাগেরহাট 2 এ যাই, সেখানকার বাগেরহাট সদর এবং কচুয়া এই 2 উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিগত সময় বিএনপি নির্বাচিত এম.এইচ সেলিম, উনি একবার নির্বাচিত হয়েছে। এরপরে আসাম মুস্তাফিজুর রহমান ছিলেন, উনি বিএনপির থেকে নির্বাচিত হয়েছিলেন এই সদর আসনটি। কিন্তু এখানে আওয়ামী বেশ কয়েকবার নির্বাচিত ছিল। শেখ হেলালের ছেলে শেখ তন্ময় 2বার হয়েছিল, যে নির্বাচনগুলো বিএনপি অর্জন করছিল। মির শওকত আলী বাদশা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিল। তবে এম.এইচ সেলিম যে সময় নির্বাচিত হয়েছিল সে সময় উনি ব্যাপক উন্নয়ন করছিল। এখানে অবশ্য 3জন প্রার্থী মূলত ভোটের দৌড়ে এগিয়ে আছে। এখানে আছে বিএনপি থেকে শেখ জাকির হোসেন নির্বাচনে অংশগ্রহণ করছে ধানের শীষ প্রতীক নিয়ে। আর মঞ্জুরুল হক রাহাত, সে হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক জামাতের থেকে। আর এম.এইচ সেলিম স্বতন্ত্র, উনি যেহেতু বিএনপির সভাপতি ছিলেন, সাবেক সভাপতি, পাশাপাশি উনি এখানে একবার এমপি ছিলেন সদরে এবং ব্যাপক উন্নয়ন করছিল। সেক্ষেত্রে এখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যেহেতু জাকির সাহেবকে দেওয়ার পরে বিএনপি সবাই আছে তার পিছনে। তারপরে দেখা গেছে সম্প্রতি বিএনপির বেশ কিছু লোক
সেলিম সেলিমের পক্ষে কাজ করা বলে তাদের বহিষ্কারও করছে দল থেকে। এবং পাশাপাশি জামাতের যে প্রার্থী আছে তরুণ প্রার্থী এবং দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলেন, জেল খেটেছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে এবং দীর্ঘদিন সে মাঠে আছে। এই 5 তারিখের আগে থেকে সব প্রার্থী ঘোষণা হয়েছিল এবং 5 তারিখের পরে থেকে মাঠে সব জায়গায় ছিল, কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের ব্যাপক জনসমর্থন আছে ইয়াং ছেলেদের ভিতর, তরুণদের ভিতর। পাশাপাশি বিএনপির নমিনেশন দিতে একটু দেরি করায় বিএনপি একটু পিছিয়ে ছিল দলে, কিন্তু ব্যারিস্টার জাকির সাহেব মনোনয়ন পাওয়ার পরেই উনি মোটামুটি চেষ্টা করছে বিএনপির সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার জন্য। উনি পথসভা সমাবেশ করে যাচ্ছে, সেখানে ব্যাপক লোকের সমাগম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এখানে ভোটারদের মধ্যে কিছুটা বলা হচ্ছে ত্রিমুখী লড়াই হবে। সেক্ষেত্রে কে বেরিয়ে আসে এটা নিয়ে চিন্তা আছে ভোটাররা। সাধারণত ত্রিমুখী লড়াই হওয়ার ব্যাপারে সবাই বলছে, যেহেতু সেলিম সাহেব বাগেরহাট 4-এর ব্যাপারে একটু বলেন যে ওখানকার পরিস্থিতি কেমন। বাগেরহাট 4 হচ্ছে মোড়লগঞ্জ এবং শরণখোলা, একেবারে সুন্দরবন কোন রেশায় দুটো উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। বাগেরহাট 4 এই আসনে প্রায় 3,80,000-এরও বেশি ভোটার রয়েছে। এখানে 91 সাল এবং 2001 সালে জামাতের একজন প্রার্থী তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার অবশ্য এখানে জামাতের থেকে অধ্যক্ষ আব্দুল আলিম নির্বাচন করতেছেন এবং বিএনপি থেকে হচ্ছে সোমনাথ, উনি হচ্ছে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি হিসেবে আছেন। ওনাকে বিএনপি নমিনেশন দিয়েছে বাগেরহাটে। পাশাপাশি বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে কাজী খায়রুজ্জামান শিফান, উনিও জেলা বিএনপির সদস্য, উনি ওখানে মনোনয়ন চেয়েছিলেন। সেক্ষেত্রে উনি এখনো স্বতন্ত্র প্রার্থী, তবে ওনাকে বহিষ্কার করছে দল থেকে। এই 3জন প্রার্থী আছে, যেহেতু এখানে সোমনাথ যে নতুন প্রার্থী, তবে সে যেহেতু আগে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিল, জাতীয় পার্টি করেছে এবং সর্বশেষ বিএনপিতে যোগদান করার পরে এখানে বেশ কিছু হিন্দু ভোটার আছে, পাশাপাশি আওয়ামী লীগের বেশ কিছু ভোট আছে, সে ভোটগুলো সে টেনে নিতে পারবে। পাশাপাশি অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব উনি আগেও ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, সর্বশেষ যে বিএনপির যে নির্বাচন বর্জন করছিল সর্বশেষ, পরবর্তীতে সে মাঠে ছিল, দীর্ঘদিন মাঠে কাজ করে যাচ্ছে। তবে যেহেতু আসনটা জামাত অধ্যুষিত বলা হয়, জামাত আগে এমপি ছিল, কিন্তু আসনটা আসলে সেভাবে উন্নয়ন হয়নি, কাজের ক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি। এখনো 16টি ইউনিয়নে একটা উপজেলা আছে মোড়লগঞ্জ, সেখানে এখনো এক ইউনিয়নে যাওয়া যায় না, যোগাযোগ ব্যবস্থা এত খারাপ আছে। তারপরও এখানে বলা যাচ্ছে যে জামাতের সঙ্গে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে। তবে সোমনাথদের যদি আওয়ামী লীগের ভোট টানতে পারে তাহলে সোমনাথদের অবস্থান অনেক ভালো হবে আশা করতেছে। যদি সেই দিক থেকে পিছিয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা অধ্যক্ষ আব্দুল আলিমের অবস্থান ভালো হতে পারে, এই অবস্থায় আছে। তবে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপান, ওনার অবস্থান অবশ্য সেইভাবে গড়ে তুলতে পারতেছে না, সে প্রচার ধন্যবাদ অনেক ধন্যবাদ মোল্লা মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা মোংলা প্রতিনিধি বাংলা ভিশনের জসিম উদ্দিন, ওনাকে জি আমি শুনতে পাচ্ছি। মোংলা প্রতিনিধি মোংলা। এবার আমরা জি আমি শুনতে পাচ্ছি। আমরা জসিম উদ্দিনের কাছে যাচ্ছি, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোংলা থেকে। আচ্ছা, আপনি বাগেরহাট 3 আসন আপনি কভার করেন, ওই এলাকার ওই সংসদীয় আসনের পরিস্থিতি কেমন, কে কেমন এগিয়ে আছে একটু যদি আমাদেরকে জানান। দেখেন, বাগেরহাট 3 আসনটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি আসনের মধ্যে, কারণ এটা হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় এটা মোংলা বন্দরের অবস্থান হচ্ছে এই আসনের মধ্যে, এই কারণে খুবই এটা গুরুত্বপূর্ণ। এই আসনটি সব দলে চায় সবসময় যে তাদের প্রার্থী বিজয়ী হোক। তবে এবারে এখানে 5জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন, বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন সহ আরো 2 প্রার্থী। একজন আছে স্বতন্ত্র প্রার্থী সেলিম, যার কথা আপনারা আগে বলেছিলেন। তবে ওনার কিন্তু প্রচার প্রচারণা এই 3 আসনে আমরা এখনো চোখে পড়েনি। আর প্রচার প্রচারণা ম্যাক্সিমাম এখানে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী এবং জামাতের যে প্রার্থী আছেন ওনারা কিন্তু সমান তালে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আসলে প্রচারণা দেখে কিন্তু এখানে বলা যাবে না যে আসলে কার অবস্থানটা ভালো। এখানে অবস্থানটা আসলে এই আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে। এই 91 এবং 96 সালে এখানে শুধু বিএনপি এবং জামাত আলাদাভাবে নির্বাচন করেছিল আওয়ামী লীগের সাথে। এরপরে 2001 সাল থেকে এই আসনটি মূলত 4 দলীয় জোটের প্রার্থী হিসাবে জামাতের প্রার্থী এখানে নির্বাচনে অংশ নেয়, কিন্তু একসাথে নির্বাচন করেও কিন্তু আওয়ামী লীগকে তারা হারাতে পারেনি। সেই বিবেচনায় কিন্তু আমরা যতটুকু বুঝছি যে এখানে আওয়ামী লীগের ভোট যারা টানতে পারবে তারা কিন্তু বিজয়ী হতে পারবে। তবে 91 এবং 96-তে যেহেতু তারা আলাদা নির্বাচন করেছে, সেখানে আমরা দেখেছি যে 91-তে আওয়ামী লীগ যেখানে ভোট পেয়েছিল 46%,
আর বিএনপি পেয়েছিল 18%, আর জামাত পেয়েছিল 32%। অর্থাৎ ভোট জামাত কিন্তু 91 সালে 32% ভোট পেয়ে কিন্তু বিএনপি চেয়ে এগিয়েছিল। আবার 96 সালে একই অবস্থা, বিএনপি কিন্তু 18% ছিল, জামাতের ছিল 29%। তখনই কিন্তু আওয়ামী লীগ বিজয় হয়। আর এরপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে এখানে আওয়ামী লীগ এই সিটটি কিন্তু বিজয়ী হয়ে আসছে। তো সর্বোপরি এখন এই আসনটিতে যাকে জিততে হবে বা যে দলই তাদের বিজয়ের জন্য চেষ্টা করুক না, যতই প্রচারণা চালাক, এখানে তাদেরকে এখানে কিছু হিন্দু অধ্যাসিত মানুষ, সংখ্যালঘু মানুষ আছে, একই সাথে আওয়ামী লীগের ভোট তাদেরকে টানতে হবে। তবে এখানে নারী ভোটার সংখ্যা বেশি। যেহেতু নারী ভোটার সংখ্যা বেশি, জামাতের একটি কৌশলগত তারা যেটা করছে, তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের নারী ভোটার তারা তাদের পক্ষে টানার জন্য তারা প্রত্যেক দিন তাদের 2-3টা গ্রুপ করে তারা বাড়ি বাড়ি পাঠাচ্ছে। তো এই দিকে কিন্তু বিএনপি কিছুটা পিছিয়ে। তবে এই, আওয়ামী লীগ সমর্থিত বা যারা কট্টরপন্থী আওয়ামী লীগ, তারা কিন্তু আবার অনেকটা ঝুঁকছেন বিএনপির দিকে, যতটুকু আমরা এখন পর্যন্ত দেখছি। কিন্তু নারীদের কাছে আসলে তারা কোন দিকে দিবেন, তাদের কাছে আসলে তো আমরা সেটা বুঝতে এখনো পারছি না। পুরুষরা কিন্তু বিএনপি কে ভোট দেওয়ার জন্য অনেকটা তাদের কর্মকাণ্ডে বা তাদের কথা আমরা সেটা টের পাচ্ছি। তবে এখানে সরাসরি কথা যেটা বলতে হয় সেটা হলো, এখানে যেই প্রার্থী বিজয় হোক, মানে জিততে হবে, তাদেরকে কিন্তু আওয়ামী লীগের ভোট যে কোনো মূল্যে তাদের পক্ষে আনতে হবে। এছাড়া তাদের নিজস্ব ভোট দিয়ে জামাত বা বিএনপি তারা নিজেরা বিজয়ী হতে পারবে না। এই ধন্যবাদ। হচ্ছে বাগড়ার 3 আসনে সব অবস্থা। জি, ধন্যবাদ জসিমউদ্দিন।